তো দর্শকবৃন্দ, আমি তৌফিকুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল গো উইথ তৌফিকে। আমরা এখন থাইল্যান্ডের এক অসাধারণ ট্রিপে আছি। আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আমাদের যাত্রা শুরু হয়েছিল ফুকেট থেকে, আর সেখান থেকে আমরা ঘুরে এসেছি মনোমুগ্ধকর মাঙ্কি আইল্যান্ডে। সেই অভিজ্ঞতা যদি এখনও না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিতে ভুলবেন না। আজকের পর্বে শুরু হচ্ছে আরও রোমাঞ্চকর এক অধ্যায়। আমরা এখন বোটে, আর বোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক এই মুহূর্তে। সামনে অপেক্ষা করছে ফিফি আইল্যান্ড ট্যুরের আরও কিছু আইকনিক স্পট। এখন বাজে ঘড়িতে 12:30। আমরা মাঙ্কি বিচ আইল্যান্ড থেকে স্পিড বোটে করে স্নোরকেলিংয়ের জন্য রওনা হব, তাই স্পিড বোটে উঠে গেলাম। যেহেতু কিছু ট্রাভেলার স্নোরকেলিং নিয়ে খুব এক্সাইটেড, তাই বাকিরা স্পিড বোটেই থেকে এই এলাকার সৌন্দর্য উপভোগ করবেন। আমরা অন্য একটি লং টেইল বোটে উঠে যাব আর স্নোরকেলিং পয়েন্টে যাব, কিন্তু স্নোরকেলিং পয়েন্ট যাওয়ার প্রথমে আমাদেরকে ভাইকিং কেভ টাচ করতে হবে, তাই আমরা আগে ভাইকিং কেভ দেখব, তারপর স্নোরকেলিং পয়েন্টে যাব। দর্শকবৃন্দ, আমাদের যাত্রার প্রথম স্টপ ভাইকিং কেভ। এই গুহার নাম শুনে মনে হয় ভাইকিংরা এখানে এসেছিল, যদিও বাস্তবে ভাইকিংরা কখনোই থাইল্যান্ডে আসে নাই। তাহলে নামটা এলো কিভাবে? আসলে গুহার ভেতরে কিছু প্রাচীন দেওয়াল চিত্র পাওয়া গেছে, যেখানে দেখা যায় পালতোলা নৌকার ছবি, যেগুলো দেখতে অনেকটা ভাইকিং জাহাজের মতো। সেই থেকে এই গুহার নাম হয়েছে ভাইকিং কেভ। এখানে আজও একটি গুরুত্বপূর্ণ কাজ চলে, বার্ড নেস্ট হারভেস্টিং। গুহায় বসবাস করে সুইফটলেট নামের ছোট পাখি, যারা মুখ থেকে লালা দিয়ে বাসা বানায়। এই বাসা দিয়ে বানানো হয় এক দামি স্যুপ, যেটি থাই সংস্কৃতিতে স্বাস্থ্য আর শক্তির প্রতীক। চীনা ঐতিহ্যেও এই খাবার ব্যবহার করা হয়, যা প্রচুর এক্সপেন্সিভ। ভাবুন তো, একদিকে ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া, আর একদিকে প্রকৃতির সৌন্দর্য, কালো পাহাড় আর পান্নার মতো সবুজ পানির মিশ্রণ। এমন জায়গায় দাঁড়িয়ে মনে হয় এটা শুধু একটা গুহা নয়, থাই সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এরপর আমরা নামলাম স্নোরকেলিংয়ে, যা থাই সমুদ্র ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় এক্সপিরিয়েন্স। থাইল্যান্ডের সমুদ্রকে বলা হয় আন্দামান জুয়েল। এখানে 500 প্রজাতির বেশি মাছ আর অসংখ্য প্রবাল প্রাচীর রয়েছে। আমরা যখন জলে নামলাম, প্রথমে একটু ভয় লাগছিল। পানির নিচে গিয়ে মনে হলো আমি যেন আরেকটা জগতে ঢুকে পড়েছি। চারপাশে রঙিন মাছ সাঁতার কাটছে, প্রবাল প্রাচীরগুলোতে সামুদ্রিক প্রাণী লুকানো আছে। অনেক পর্যটক প্রথমবার জলে নেমে অভিজ্ঞতাকে বলে লাইফ চেঞ্জিং মোমেন্ট। আমিও মনে করলাম আমি যেন পৃথিবীর এক লুকানো অংশে ঢুকে পড়েছি। খুব বেশি দূর যেতে পারিনি, কারণ আমি সাঁতার পারি না, আর লাইফ জ্যাকেট নিয়ে খুব বেশি দূর যাওয়াটাকে একটু রিস্কি মনে করছিলাম। দর্শকবৃন্দ, আমরা এখন পৌঁছেছি পৃথিবীর এক অনন্য সৌন্দর্যের জায়গা, যার নাম ফিলে লেগুন। চারপাশের আকাশ ছোঁয়া চুনাপাথরের পাহাড়, আর মাঝখানে সবুজ পানি, যেন একেবারে স্বর্গীয় লুকানো উপসাগর। এখানকার পানি এতটাই পরিষ্কার আর শান্ত যে মনে হয় কাচের ভেতর দিয়ে নিচটা দেখা যাচ্ছে। কিন্তু জানেন কি, এই জায়গার সৌন্দর্য কেবল চোখের দৃষ্টি দিয়ে উপলব্ধি করার মতো নয়। এর ভিতরে লুকিয়ে আছে কোটি বছরের ভূতত্ত্ব আর মানুষের ইতিহাসের গল্প। ফিলে লেগুন আসলে চুনাপাথরের পাহাড় দিয়ে ঘেরা প্রাকৃতিক লেগুন। প্রায় 25 কোটি বছর আগে সমুদ্রের নিচে জমে থাকা চুনাপাথরের স্তর ধীরে ধীরে উপরে উঠে এসে এই পাহাড় তৈরি হয়েছে। চুনাপাথরগুলো খুবই নরম হয়, তাই কোটি বছর ধরে বৃষ্টির সমুদ্রের ঢেউ একে ক্ষয়ে দিয়েছে। গড়েছে গুহা, ফাটল আর খাড়া দেওয়াল। এই জন্যই এখানে দেখা যায় টাওয়ারের মতো খাড়া খাড়া ক্লিফ, যেগুলো মনে হয় যেন কেউ ছুরি দিয়ে কেটে দিয়েছে।
সূর্যের আলো যখন পানিতে পড়ে তখন চুনাপাথরের কণা আলো প্রতিফলিত করে আর তখনই পানির রং হয়ে যায় একেবারে সবুজ, যা দেখে একে বলা হয় এমারল্যান্ড লেগুন। সিলে লেগুন শুধু প্রকৃতির সৃষ্টি নয়, মানুষের জীবন আর সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বহু বছর আগে স্থানীয় থাই জেলেরা তাদের লং টেল বোট নিয়ে এখানে আশ্রয় নিত। সমুদ্র উত্তাল হলে এই শান্ত পানির লেগুন তাদের নিরাপদ বন্দর ছিল। এখানে তারা মাছ ধরতো, বোটে বসে গান গাইতো আর খাবার রান্না করত। থাই লোককথায় বলা হয় এই লেগুনের পানি শরীর ও মনকে শান্ত করে। এজন্য অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে আসতেন ধ্যান করতে। চারপাশে পাহাড় ঘেরা নীরবতা আর শুধু পানির ঢেউয়ের শব্দ। এটা ছিল একেবারেই আধ্যাত্মিক প্রশান্তির জায়গা। আজকের দিনে এই লেগুনে পর্যটকরা আসে অ্যাডভেঞ্চারের খোঁজে। আমাদের মতো হাজারো টুরিস্ট বোট থেকে সরাসরি পানিতে ঝাঁপ দেয়, কেউ লাইফ জ্যাকেট পরে ভেসে থাকে, কেউ ডাইভ দেয়, কেউ আবার গোপ্রো নিয়ে জলের ভেতরে ভিডিও করে। হাসির শব্দ, ক্যামেরার ক্লিক আর ঢেউয়ের আওয়াজে পুরো লেগুন জমে ওঠে। পর্যটকেরা এখানে ইনস্টা রিলস আর টিকটক বানাতে ব্যস্ত। কেউ স্লো মোশনে জলে ঝাঁপ দিচ্ছে, কেউ আবার ভেসে ভেসে ড্যান্স করছে। এদিকে ছোট ছোট বোটগুলো দাঁড়িয়ে থাকে, যেগুলো পাহাড় আর লেগুনকে ব্যাকগ্রাউন্ড থেকে অসাধারণ ছবি তুলতে সহযোগিতা করে। ড্রোন শটে যখন পুরো লেগুনকে ক্যাপচার করা হয় তখন সত্যিই মনে হয় আপনি পৃথিবীর বাইরের কোনো জগতে ঢুকে পড়েছেন। তবে সবকিছুর মাঝেও ফিলে লেগুনের একটা অদ্ভুত শান্তি আছে। পানি এতটাই শান্ত যে আপনি শুধু হাত ছুঁয়ে দিলে ছোট ছোট ঢেউ তৈরি হয়। এখানে দাঁড়িয়ে কল্পনা করলে বোঝা যায় একদিকে কোটি বছরের প্রাকৃতিক ইতিহাস, আর একদিকে মানুষের জীবন, ধর্ম, সংস্কৃতি আর আজকের অ্যাডভেঞ্চার সবকিছু মিলিয়ে এই লেগুনকে করেছে একেবারেই অনন্য। সামনে একে একে ভেসে উঠছে চুনা পাথরের বিশাল পাহাড়। দূর থেকে মনে হচ্ছিল এগুলো যেন সমুদ্রের মাঝখানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। তারপরেই পৌঁছালাম ফিফি আইল্যান্ড জেটি ঘাটে। এখানে নামতেই মনে হলো আমি নেমেছি কোনো রূপকথার দ্বীপে। মানুষের ভিড়, রঙিন নৌকা আর সমুদ্রের নীলাভ আলো মিলে তৈরি করেছে এক স্বপ্নের দৃশ্য। গাইড আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন এই ট্যুরে আমাদের প্যাকেজে 1 ঘন্টার জন্য বুফে লাঞ্চ ইনক্লুডেড আছে, আর পুরো ঘোরাঘুরির জন্য হাতে মোট সময় আছে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। শুনেই মনে হলো সময় সীমিত হলেও এর ভিতরে আমরা এক জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি। বন্ধ মুখরিত পরিবেশ। আমরা পৌঁছালাম সেই বুফে রেস্টুরেন্টে। বিশাল হলে সারি সারি টেবিল সাজানো। সি ফুড, চিকেন, নুডলস, থাই কারি, সালাদ, ডেজার্ট, কত রকমের খাবার যে আছে গুণে শেষ করা যাবে না। আমি কিন্তু ছিলাম খুব তাড়াহুড়োর মুহূর্তে, কারণ আমার এত খিদে লেগেছিল যে আমি আসলে আশেপাশে কোনো জিনিস ভিউ করার চিন্তাই করছিলাম না। সাথে সাথে চটজলদি হাতে প্লেটটা সাজিয়ে নিলাম। সামনে 4-5 জন মালয়েশিয়ান প্যাসেঞ্জার ছিলেন যারা আমাদের সাথে একই বোটে উঠেছিলেন। তারাও আমাদের সাথে কিছুটা বাংলা কথা বলছেন। আমিও আশ্চর্য নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে তারা বাংলা জানলো। পরে তারা আমাকে আশ্বস্ত করলো তাদেরও কিছু বন্ধু আছে যারা বাংলাদেশে থাকে। এরপর দেখলাম বিভিন্ন মানুষরা সবাই হাতে প্লেট, কেউ প্লেট ভরে নিচ্ছে, কেউ ছবি তুলছে, কারো চোখে বিস্ময়। আমি নিলাম সিম্পল রেজালা, মিক্সড চিকেন আর রাইস। মনে হলো কখনো কখনো জীবনেও এত অপশন থাকলেও সহজ কিছুতেই সবচেয়ে বেশি শান্তি মেলে। চিকেন রেজালা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর নিয়েছিলাম একটা মিক্সড চিকেন মশলা। খাবারে বাইট নিলাম, তখন ব্রেইন থেকে সিগন্যাল আসছিল এই ডিশটা হবে ঝাল স্পাইস। চিকেনের ফ্লেভারটা ফুল থাকার কথা। প্রথম বাইট নেওয়ার পরেই মনে হচ্ছিল যে আমি আসলে রং। আমার ব্রেন এক ধরনের সিগন্যাল দিচ্ছিল, কিন্তু আমার জিহ্বার টেস্ট বাট ডিফারেন্ট সিগন্যাল দিচ্ছিল। খাবারগুলো সব অনেক মিষ্টি লাগছিল আমার কাছে। আমি জানি না বাকিদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে কিছুটা সুইট টাইপের মনে হয়েছে। সো টেস্ট যদি বলা যায় ওভারঅল মোটামুটি। সকাল থেকে আসলে না খাওয়া ছিলাম, তাই খেতে খুব একটা খারাপ লাগছিল, কিন্তু খুব ভালো যে লাগছিল ব্যাপারটা তা না। তাড়াতাড়ি খাবারটা শেষ করে বের হয়ে গেলাম, কারণ হাতে সময় ছিল আর অনলি 30 থেকে 40 মিনিটের মতো। এর ভিতরে আসলে আমার পুরো আইল্যান্ডটা একবার রানিংয়ে দেখে ফেলতে হবে এবং আপনাদেরকে ইনফো করতে হবে। সো আমি আসলে ওয়েট না করে বের হয়ে গেলাম পুরো আইল্যান্ডটাকে
একবার রিভিউ করার জন্য। খাওয়ার পর বের হয়ে গেলাম ওয়াকিং রোডে হাঁটতে। আশেপাশে অনেকগুলো দোকান দেখলাম, হেঁটে যেতে আর অনেক মানুষকেও দেখলাম। একটা দোকানের দিকে চোখ পড়লো যেখানে কোকোনাট ওয়াটারের দাম 80 বাট, যা বাংলাদেশি টাকায় 300 টাকার আশেপাশে। একটা নারিকেল হাতে নিয়ে যখন চুমুক দিলাম, মনে হলো গরম শরীর জুড়ে প্রকৃতি এক ধরনের শান্তি ঢেলে দিল। থাইল্যান্ড নারিকেলকে বলে ট্রি অফ লাইফ, কারণ পানি, খাবার, কাঠ, তেল সবই গাছ দেয়। পাশের দোকানে দেখলাম কোকোনাট আইসক্রিম, এটার বাত 100 বাত। একটু আগাতে থাকলাম, সামনে যে বারটা দেখতে পাচ্ছি সেটা পিটার বার। এখানে হঠাৎ বদলে গেল আবহাওয়া, সঙ্গীত, হাসি, ড্রিঙ্কস সবকিছুই রয়েছে এই পিটার বারে। যেহেতু আমরা দিনে এসেছি তাহলে সবকিছু উপভোগ করার আসলে সুযোগ নেই, রাতে আসলে এখানে অনেক রঙিন হয়। সানুক এর মানে হলো লাইফ মাস্ট বি ফান। এই জায়গাটা যেন সেই দর্শনেরই বাস্তব রূপ। হাঁটতে হাঁটতে চোখে পড়লো ছোট ছোট ক্যাফে, কেউ বসে বই পড়ছে, কেউ কেউ গান শুনছে, কেউ হাঁটছে, কেউ পরিবারকে নিয়ে মাস্তি করছে। ভ্রমণ শুধু আসলে বাইরে ঘোরা নয়, বরং ভিতরে শান্তিও খুঁজে পাওয়া। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছলাম লং হাট শপে। এখানে আসলে রঙিন জামা, বিচ পোশাক, ব্যাগ, সুভিনিয়ার, প্রত্যেকটা দোকান যেন এক একটা রঙের ক্যানভাস। কোথাও দাম বেশি, কোথাও কম, কিন্তু প্রতিটা জিনিস যেন নিজের গল্প বলছে। রাস্তার শেষে চোখে পড়লো বিশাল মায়া রেস্টুরেন্ট, অথেন্টিক থাই ফুডের জন্য বিখ্যাত। দাম বেশি হলো এখানকার প্রতিটি পদে 4 স্বাদ একসাথে মিশে থাকে, ঝাল, টক, মিষ্টি আর নোনতা। তাইরা এভাবেই আসলে তাদের জীবনকে পরিচালিত করে। হঠাৎ দেখি কয়েকজন তরুণী টিকটকের ভিডিও করছে। বুঝলাম এই দ্বীপ শুধু পর্যটকের নয়, বরং মানুষের। হাঁটতে থাকলাম কিছুক্ষণ, সামনে কিছু ব্র্যান্ডের দোকানও দেখতে পেলাম। পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, কেএফসি একই জায়গার মধ্যে আছে। এখান থেকে আসলে বোঝা যায় ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে মিশিয়ে ফিফি আইল্যান্ডকে তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি ট্যুর প্যাকেজের অফিস, যেখানে দামাদামি করে নিজের মতো করে আইল্যান্ড হপিং প্ল্যান করা যায়। এছাড়া আছে ম্যাসেজ পার্লার, ট্যাটু শপ, ডিপার্টমেন্ট স্টোর, মানি এক্সচেঞ্জ, সবকিছুই হাতের নাগালে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে থাইল্যান্ড আসার পর, এখানে ক্যানাবিস বৈধ। সামনে আগাতে থাকলাম, ওখানে দেখলাম কাবানা হোটেল। এখানে ভিতরে বিশাল সুইমিং পুল রয়েছে, সি ভিউ রুমও রয়েছে সমুদ্রের ধারে। একদম সরাসরি আপনি হোটেল থেকে সমুদ্র দেখতে পাবেন। এখানে রাত কাটানো মানে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙা। প্রতি রাতে খরচ পড়তে পারে 6,000 থেকে 9,000 বাত। তবে যদি আপনার সামর্থ্য থেকে থাকে তাহলে একটা দিন থেকে আসার চেষ্টা করবেন। মনে হলো ফিফি কেবল প্রকৃতি নয়, স্বাধীনতার প্রতীকও বটে। এই দ্বীপের একটা গভীর ইতিহাস আছে, চলেন সেই ইতিহাসগুলোই জানা যাক। বেসিক্যালি ফিফি আইল্যান্ড ছিল মৎস্যজীবীদের দখলে। 2004 সাল মনে হলো ফিফি কেবল প্রকৃতি নয়, স্বাধীনতার প্রতীকও বটে। এই দ্বীপের একটা গভীর ইতিহাস আছে, চলেন সেই ইতিহাসগুলোই জানা যাক। বেসিক্যালি ফিফি আইল্যান্ড ছিল মৎস্যজীবীদের দখলে। 2004 সালের ভয়াবহ সুনামিতে প্রায় পুরো দ্বীপ ধ্বংস হয়ে যায়। তবুও থাই জনগণ হাল ছাড়েনি, আবার দাঁড়িয়েছে, আবার গড়েছে। আজ এটি থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখান থেকে 3টি শিক্ষা পাওয়া যায়: রেসপেক্ট ফর নেচার, হসপিটালিটি অ্যান্ড সানুক ফিলোসফি। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, অতিথিকে দেবতার মতো সম্মান, আর আনন্দকে জীবনের আসল উদ্দেশ্য হিসেবে ধরা, এগুলোই থাই কালচারের আসল ভিত্তি। রাত নামতেই বদলে যায় ফিফি। যদিও আমরা রাতে থাকবো না, আমাদের 1 ঘন্টা পরেই চলে যেতে হবে।
সো যতটুকু জেনেছি আশেপাশের মানুষের কাছে, এখানে রাতে ফায়ার শো হয়, ড্রাম বেটে নাচ, গিটার বাজিয়ে গান, সব কিছুই এখানে থাকে। আলোর ঝলমল সমুদ্রটা হয়ে ওঠে রঙিন। অবশেষে আমরা আবার ফিরে আসলাম জেটি ঘাটে। সময় প্রায় শেষের দিকে। প্যাকেজের যেহেতু নির্দিষ্ট সময় রয়েছে, স্পিড বোটে একটু পরে উঠে যাব আর চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন মায়া বে ভিজিট করার জন্য। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট পয়েন্ট, মায়া বে। থ্যাংক ইউ। অবশেষে আমরা পৌঁছালাম মায়াবের জেটি ঘাটে। ফিফি আইল্যান্ড থেকে শুরু করা যাত্রার এই মুহূর্তটা যেন এক সিনেমার ক্লাইম্যাক্স। নৌকা থেমেছে, সবাই নেমে পড়ছে। আমিও কাঠের জেটিতে পা রাখলাম। ঢেউয়ের সাথে জেটি দুলছে, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের পরীক্ষা নিচ্ছে। তুমি কি সত্যি প্রস্তুত এই সৌন্দর্য দেখার জন্য? এটাই আমার মন বলে উঠছে। রেখার মতো এগিয়ে নিয়ে যাচ্ছে। চারপাশে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক, পানির ভেতর কাঁকড়া ছোটাছুটি। অন্যরা থেমে ছবি তুলছে, আমি শুধু হাঁটছি আর অনুভব করছি। এই বনটা যেন আমাদের প্রত্যেককে আলাদা করে যাচাই করছে, কে শুধু ছবি তুলতে এসেছে আর কে সত্যি প্রকৃতির রহস্য ছুঁতে চায়। পথে ছোট্ট দোকান দেখা যাচ্ছে, পাহাড়ের পাশে লুকানো একটা ওয়াশরুমও দেখা যাচ্ছে হাতের ডান পাশে। খুব একটা ভিড় নেই এই পাশে, সেরকম কোনো দোকানপাটও দেখতে পাচ্ছি না। ভ্রমণকারীরা ক্যামেরা হাতে তাদের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবিগুলো উঠিয়ে নিচ্ছে। অদ্ভুত প্রকৃতি তার জাদু ধরে রেখেছে, যেন মানুষ এখানে অতিথি আর প্রকৃতি আসল মালিক। মায়াবে শুধু আজকের গল্প নয়, এর ভিতরে লুকিয়ে আছে সময়ের ছাপ। একসময় এই উপসাগর ছিল স্থানীয় জেলেদের নিরাপদ আশ্রয়স্থল। ঝড় এলে তারা নৌকা নিয়ে ঢুকে যেত এই উপসাগরে। পাহাড়ের দেওয়াল তাদের রক্ষা করত। কিন্তু সবকিছু পাল্টে গেল 2000 সালে, যখন হলিউডের সিনেমা দ্য বিচ এখানে শ্যুট করা হলো। সিনেমা মুক্তির পর সারা পৃথিবীর এই সৈকতে প্রেমে পড়ে গেল। হাজারো মানুষ নৌকায় করে আসতে শুরু করলো, প্রতিদিন ভিড় জমতে লাগলো। সাদা বালিতে অসংখ্য পদচিহ্ন, পানিতে নেমে অসংখ্য মানুষ, আর নৌকার ধাক্কায় ভেঙে পড়লো প্রবল পাথর। প্রকৃতি ধীরে ধীরে ক্ষতবিক্ষত হয়ে পড়ল। শেষমেশ সরকার বাধ্য হলো এক কঠিন সিদ্ধান্ত নিতে। পুরো মায়াবেকে কয়েক বছরের জন্য বন্ধ করে দেওয়া হলো। কেউ আসতে পারলো না, কেউ ছবি তুলতে পারলো না। প্রকৃতি আবার নিজেকে সারাতে শুরু করলো। প্রবল পাথর ফের জন্ম নিল। যে শার্কগুলা সি থেকে অনেক দূরে চলে গিয়েছিল, তারা আবার তাদের ডেস্টিনেশনে চলে আসলো। এরপর বনের শেষ মাথা পেরোতেই সামনে খুলে গেল সেই দৃশ্য। মুহূর্তে সবাই চিৎকার, ও মাই গড! ক্যামেরার শাটারের শব্দ একসাথে বাজতে লাগলো। আমার চোখ শুধু থেমে গেল। সামনে সাদা বালির সাদাকৃতি সৈকত, চারপাশে উঁচু পাহাড়ের দেওয়াল, আর মাঝখানে স্বচ্ছ নীল সমুদ্র। শরীর কেঁপে উঠল, গায়ে কাটা দিল। এটাই সেই মায়াবে, যার ছবি আমি হাজারবার দেখেছি, অথচ এখন দাঁড়িয়ে আছি বাস্তবে। সবাই ছড়িয়ে গেল, কেউ বালিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার সমুদ্রের ভেতরে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আসলে সুইমিং করা নিষিদ্ধ, যেহেতু এখানে শার্কের উপস্থিতি আছে, এবং বেশ কিছুদিন আগে থেকে থাই সরকার এখানে সুইমিং এর উপর ব্যান দিয়ে দিয়েছে। সো সবাই নামতে পারবে, কিন্তু শাওয়ার নিতে পারবে না, সুইমিং করতে পারবে না।
আমি একটু একপাশে বসে পড়লাম। নরম বালি আঙ্গুলের ফাঁক গলে যাচ্ছে, ঢেউ এসে নাম মুছে দিচ্ছে। চারপাশে এত মানুষ, অথচ মনে হচ্ছিল আমি একা। প্রকৃতি আমাকে একান্ত করে নিয়েছে, যেন বলছে তুমি অনেক দূর থেকে এসেছো, এখন আমিই তোমার সঙ্গী। এক ভ্রমণকারী পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, রাতের দিকে মায়াবের রূপালী আলো আরো দেখতে সুন্দর, কিন্তু আমরা আজকে এই সময়টুকু পর্যন্তই যেহেতু এখানে থাকবো, সুতরাং রাতের সৌন্দর্য দেখার কোনো সুযোগ হবে না। যাই হোক, এই সামনে একটু পরে একজন এসে অ্যানাউন্সমেন্ট করতে থাকলো যে বেবি শার্ক দেখা যাচ্ছে। তা দেখার সাথে সাথে আমি দৌড়ে গেলাম সেই বেবি শার্কের ছবি ওঠানোর জন্য। অনেক কষ্ট করে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এখন বসে কিছু ছবি তুললাম। অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, তাদের সাথে তাদের জীবন, তাদের সংস্কৃতি, তাদের কালচার সবকিছু নিয়ে আলোচনা করলাম। আমাদের নিজেদের দেশে আসার আমন্ত্রণ জানালাম। যেহেতু সূর্য আস্তে আস্তে নিচে চলে আসছে, সবাই আস্তে আস্তে জড়ো হলো, কেউ শেষ দিকের ছবি তুললো। আমি একবার পেছনের দিকে তাকালাম, সেই পাহাড়ের দেওয়াল, সেই নীল সমুদ্র, সেই সাদা বালি, মনে হলো পুরো দ্বীপটার ভিতরে ঢুকে গেছে। নৌকা যখন দূরে সরে যাচ্ছিল, বুঝলাম আমি আসলে কোনো জায়গা ছেড়ে যাচ্ছি না, বরং একটা স্বপ্ন সঙ্গে নিয়ে যাচ্ছি।